আর আমিও ভারতের সঙ্গে এমন কোনো যোগাযোগ রাখতে পারবো না যে আমি তোমরা কি চিন্তা করছো আমাকে বলো, আমি তো শুনি। এটা হয় না। একটা বিষয় জানেন, সব সময় না এক ধরনের আপনার অদৃষ্টবাদী এক ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে কাজ করে। মনে করেন আমার পার্শ্ববর্তী একটা দেশ, তারা বড় দেশ, আমরা ধরেই নেই তারা আমাদেরকে সবসময় কিছু সাজেশন দেয়, সেই সাজেশন যারা মানে তারাই চলে, এরকম কিন্তু হয়। এটা আমি অনেকদিন ধরেই বলি যে মানে পার্শ্ববর্তী একটা দেশ সে চাইলেই কি আমার, ধরেন আমার গ্রামের যে লোকটা যে ভোট দেয়, ধরেন যে লোকটা ভোট দেয়, এখন ভারতের সর্বোচ্চ ব্যক্তি কি গ্রামের লোকটাকে বলে দেয় যে তুমি ওই জায়গায় ভোট দিও না, ওই জায়গায় ভোট দাও? কি তারা বলে? আমি কিন্তু এভাবে দেখি জিনিসটাকে। আমি আগেও বহুবার বলা হয়েছে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে রাখতেছে, আওয়ামী লীগকে টিকে রাখতেছে ভারত, আওয়ামী লীগ। ভারত কিভাবে টিকে রাখতেছে এটা আমার কাছে ক্লিয়ার না কখনোই। পাকিস্তান কিভাবে টিকে রাখতেছে এটা আমার কাছে ক্লিয়ার না কখনোই। এটা আমি যেভাবে বুঝি আর কি, আমার হিসাবটা হলো কি, তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তারা যে কাজটা করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে মানুষের মধ্যে একটা মানে আপনার হুজুগ তৈরি করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, অথবা সরকার যারা চালায় রাষ্ট্রযন্ত্রকে তারা প্রভাবিত করতে পারে। মনে করেন ভারতের যে যারা প্রধানমন্ত্রী আছেন অথবা যারা নাকি পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা আমাদের দেশের যে পররাষ্ট্র উপদেষ্টা অথবা আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা তাদেরকে প্রভাবিত করতে পারে। যদি প্রভাবিত তারা হতে চায়, না চাইলে নাই, কিন্তু তারা আমার ভোটারকে প্রভাবিত করবে। তারেক রহমানের দেশে আসবে, ভারতের পারমিশন নিয়ে আসবে। এখন এগুলো আমি বুঝি না, ঠিক সত্যি কথা বলতে গিয়ে আমার কাছে এটা ক্লিয়ার না। তারেক রহমান যখন বলেন যে আমার আশাটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, তখন আমি বুঝি না সেটা কি বলতে চায় আসলে। যদি বলে যে আমি ভারতের পারমিশন ধরার, এখন যেটা বলা হচ্ছে যে উনি এটা বললেন কেন, তার মানে উনি ভারতের পারমিশন ছাড়া আসতে পারছিলেন, উনি ভারতের পারমিশন নিয়ে আসলেন, ভারত বলছে হ্যাঁ আপনি যান, অতএব সে আসছে। যদি আমি এটা ধরি তাহলে তো তার বাকি জীবন তো ভারতের কাছে সবসময় জিম্মি হয়ে থাকবে। এইটা কি হয় নাকি রে ভাই? আমি না এইভাবে বুঝি না। হতে পারে যদি একদম করদ রাষ্ট্র হয় তখন হতে পারে, কিন্তু একটা সভরেন কান্ট্রি এটা কিভাবে হয় আমি আমি জানি না। মিটিংটা কবে করলো, কোথায় করলো, কিভাবে করলো, টেলিফোনে করলো, হোয়াটসঅ্যাপে করলো, নাকি সিগনালে করলো, নাকি? আমি না এগুলো আছে আমার কাছে ভাই ক্লিয়ার না। হইতে পারে আমি ছোট মানুষ। সেটি নয়, বিষয়টা হচ্ছে তিনি নির্বাচন। আওয়ামী লীগ 14 বছর টিকে ছিল, এটা আওয়ামী লীগ নিজের ক্যারিশমায় টিকে ছিল, এবং সেই ক্যারিশমাটাকে মানুষকে কথা বলতে দেবো না, মানুষকে ভোট দিতে দেবো না, কিছু করলে নিয়ে গুম করবো, এই যে কাজগুলো এগুলো অন্যায় ক্যারিশমা। এই ক্যারিশমা গুলো অন্যায়, কিন্তু তারা এইগুলো দিয়ে টিকে ছিল। তাই কিন্তু হতো যদি ভারতে তাকে টিকে রাখতে পারতো, তাহলে ভারত তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না কেন? বলো না কেন, বলেন আপনি। ভারত না যদি 14 বছর সব আওয়ামী লীগকে টিকে রেখে থাকে, তাহলে শেষে যে আওয়ামী লীগকে ভারত টিকে রাখতে পারলো না কেন? সব ভারত ধরনের কি খেলা চেষ্টা তো করছে? সবসময় সফল হয় না, এটা তো আমরা জানি, তাই না? যেই রোনালদো যে স্টাইল খেলছে, না, তার যে গোল না গোল না, আমার দেওয়ার ধরুন স্টাইল। যে খেলার দৃশ্যমান সেখানে যে আদৌ একটা খেলা চলছে, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলবেন কিভাবে? আপনি কিন্তু ধারণা করতেছেন। আমি ধারণা, ভারত কি করেছে শোনেন, আমি যেটা মনে করি ভারত কি করেছে, ভারত আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে যে তোমরা এগুলো করো, আমি কিছু বলবো না। এখন এই গভর্নমেন্টকে ভারত সাপোর্ট দিচ্ছে না, বাংলাদেশের গভর্নমেন্ট যা কিছু করতেছে ভারত কিন্তু ওখানে বিরোধিতা করতেছে, না এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না বলতেছে, কিন্তু আমাদের হিন্দুদেরকে তোমার মারতেছ, ওটা করতেছে বলতেছে। এতে কি হয়েছে? এতে কি আমাদের গভর্নমেন্ট পড়ে গেছে? গভর্নমেন্ট ভাই পড়ে না। আপনি দেখেন আমাদের বিষয় নিয়ে ভারতের সমস্ত মিডিয়া এবং ভারতের গভর্নমেন্ট পর্যন্ত বলতেছে এগুলো অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে। সারা দুনিয়াকে তারা বলতেছে অন্যায় হচ্ছে, তারা বলতেছে। এতে কি আমার গভর্নমেন্ট পড়ে গেছে? আবার ভারত যখন শেষ দিন পর্যন্ত শেখ হাসিনাকে সাপোর্ট দিছে, শেখ হাসিনা গভর্নমেন্ট ভারত টিকে রাখতে পারছে? পারে নাই তো ভাই। আসলে ক্ষমতাটা জনগণের কাছে, জনগণকে আপনি কিভাবে বুঝায় রাখছেন, জনগণ কিভাবে মানে কি অ্যাক্ট করতেছে তার উপর নির্ভর করে, এটা আমি এখনো মনে করি। আপনি মনে এখন তো হচ্ছে আমার দেখা মতে আমি তো ভাই মানে এই দেশের জন্ম থেকে তো আমি দেখতেছি, আমার দেখা মতে বাংলাদেশ বর্তমানে যে সরকার আছে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এত বৈরিক সম্পর্ক আমি আমার জীবনে কখনো দেখিনি। এত বৈরিক সম্পর্ক আমি দেখিনি। আমি এখনো দেখেই নাই যে এই সরকারে, বাংলাদেশের এই যে বর্তমান সরকার আছে, এই সরকারের কোনো একটা কাজে ভারত এর পর্যন্ত সমর্থন দিচ্ছে আমি দেখি নাই। কিন্তু তারপরে কি সরকার টিকে আছে না? আছে তো। এই সরকারকে জিজ্ঞাসা করেন আপনি কি অস্বস্তিতে আছেন, আপনি কি খারাপ আছেন, বলবেন না আমরা খুব ভালো আছি। তারা খুব ভালো আছে। এবং এই সরকারের পতন ভারত ঘটাতে পারবে? পারবে না তো, যুদ্ধ করতে হবে। তারা কি করে নাই বলেন? আমাদের যে সমস্ত পণ্য ভারতে আমরা রপ্তানি করতাম তার মধ্যে 11টা 12টা পণ্য তারা বন্ধ করে দিচ্ছে, আবার কোনো কোনো এমন করছে যে দিতে পারবা মুম্বাই পোর্টে দিতে হবে, মানে এখানে দিতে পারবে না, মুম্বাই পোর্টে যেতে হবে। মানে এগুলো তো ইয়ার্কি ফাজলামি না? ইয়ার্কি ফাজলামি তো করতেছে আমাদের সঙ্গে। তো কি হয়েছে আমাদের এগুলো? হ্যাঁ,
দীর্ঘমেয়াদে সমস্যা হয়, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক দুর্বলতা চলে আসে, অর্থনৈতিক সংকট তৈরি হয়। আমাদের দেশের মানুষ ভারতে যাইতে পারতেছে না, চিকিৎসার জন্য যারা যায়, যারা শিক্ষার জন্য যায়, তাদের এইটা ভিসা কেন্দ্র বন্ধ করে আবার ওখানে আমরা করতেছি, আমরা বন্ধ করতেছি, সবগুলো কিন্তু একটা বৈরী পরিবেশ। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা তো সবচেয়ে বেশি দিন টিকতেছে, 1.5 বছর তো হয়েই গেল, 111 বাদ রাখি, তো এটা তো আছে রে ভাই। তো বিষয়টা হলো কি জানেন, আমি বলি আপনাকে, আমি যেটা মনে করি, যারা নাকি এখন বলতেছে যে তারেক রহমান ভারতের পারমিশন নিয়ে ঢুকছে, আমি ভাই এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছি না। অন্য কিছু হতে পারে, উনি কি বলছেন আমি জানি না, কিন্তু ওনার ওই পোস্ট আমার পছন্দ হয় না। যে অন্য কারোর উপর আপনাকে ডিপেন্ড করতে হবে কেন? আপনি ভাই জনগণের নেতা, আপনি ডিপেন্ড করবেন জনগণের উপর। যদি জনগণের বাইরেও আপনি অন্য কোনো শক্তিকে জনগণের চেয়ে বেশি শক্তিশালী মনে করেন, তাহলে রাজনীতি করেন না, তাহলে তো আপনি আমি ভরসা করতে পারবো না। তারপর মাসুদ রহমান, আপনি যেটি বলছেন অবশ্যই ঠিক আছে কোথাও না কোথাও থেকে, কিন্তু প্রশ্ন তো রয়ে যায়, যেখানে তারেক রহমান নিজে পাবলিক করলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে তার ফিরে আসা বিষয়টি তার নিজের একান্ত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে না, তার সঙ্গে তৃতীয় কোনো শক্তি বা তৃতীয় কোনো রাষ্ট্র জড়িয়ে রয়েছে। বাংলাদেশের রাজনীতির যে তৃতীয় শক্তি বা তৃতীয় রাষ্ট্রগুলো একেবারে খোলাখুলি ভাবে নগ্ন ভাবে তারা হস্তক্ষেপ করছে, তার আরো একটা উদাহরণ যদি দিই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার উচ্চারণ করেছেন যে 2001 সালের নির্বাচনের আগে যদি তিনি যুক্তরাষ্ট্রের গ্যাস চুক্তিতে বা ওই সংক্রান্ত প্রস্তাবে রাজি হতেন বা সেন্ট মার্টিন বিষয়ে নানান ধরনের প্রস্তাবে রাজি হতেন, তাহলে তাকে 2001 সালের নির্বাচনে ক্ষমতায় ফিরে আসতে সমস্যা হতো না। অর্থাৎ তিনি রাজি হননি বিধায় ওই রাতেই নাকি ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। তাহলে এই যে তারেক রহমান, শেখ হাসিনা, তাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলোকে আমরা একেবারে অন্তঃসারশূন্য হিসেবে ধরে নেবো, শুধুই পলিটিক্যাল বক্তব্য, নাকি বাস্তবতা কিছু আছে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক তৃতীয় রাষ্ট্রগুলো খেলার যে বিষয়গুলো? শুনেন, বাস্তবতা কিছু অবশ্যই আছে, একদম যে নাই তা না। কিন্তু সেই বাস্তবতাটা কিসের উপর ভিত্তি করে হবে? ভিত্তিটা হলো জনগণ। দেখেন, শেখ হাসিনার সঙ্গে আমেরিকান গভর্নমেন্টের বিরোধটা শেখ হাসিনা স্পষ্ট করেছেন আরো কয়েক বছর আগে, উনি ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক বছর আগে। কিন্তু এটা কখন বাস্তবায়িত হতে পারলো? যখন জনগণ তার বিরুদ্ধে চলে গেল। যদি জনগণ তার পক্ষে থাকতো, তাহলে এটা আপনি দেখতেন না। এখন জনগণ যখন তার বিরুদ্ধে চলে গেল, তখন অনেক দাবিদার চলে আসলো, কিন্তু এই তখন মানুষ খোঁজা শুরু করলো, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে। যখন কোথাও একটা বজ্রপাত হয়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন বজ্রপাত হলো, কোনো কারণ টারণ কিন্তু নাই। বজ্রপাত ভূমিকম্পের কি কোনো দৃশ্যমান কোনো কারণ আছে? নাই তো ভাই, হয়ে গেল। তারপরেও মানুষ কারণ খুঁজে, যে বজ্রপাত তো হলো কেন, এত লোক থাকতে ওই লোকের মাথার উপরে পড়লো কেন? তাহলে দেখো ও নিশ্চয়ই কিছু একটা করছে। দেখো খুঁজে দেখো, ও তার মায়ের সঙ্গে বেয়াদবি করছে, বাপের মনে দুঃখ দিছে। এরকম বাপ মায়ের মনে দুঃখ অনেক লোকে দেয়, তার মাথায় বজ্রপাত হয় না রে ভাই। যখন বজ্রপাত ঘটে যায়, তখন লোকে কারণ খুঁজে বেড়ায়, এবং খুঁজে বেড়ে একটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে, এই কারণে এটা ঘটছে। তো আমার এখানে ঘটছে ভাই জনগণের জন্য, জনগণ ঘটাইছে। জনগণের পুঞ্জীভূত ক্ষোভ জমতে 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 একটা পর্যায়ে আসছে। একটা স্পার্ক ছিল ছাত্রদের আন্দোলনটা, তারপরে অনেক বীর এসে গেছে। আমেরিকা বলে আমি ফালাই দিছি, অমুকে বলে আমি, হ্যাঁ, সবারই আগ্রহ ছিল, সবাই হতো সে আগুনে ঘি ঢালছে, কিন্তু আগুনটা তো ভাই জ্বলতে হচ্ছে নাকি? আপনি ঘিয়ের বোতল নিয়ে ঘুরতেছেন, আগুন জ্বলে নাই, আপনি ঘি ঢাললে আগুন জ্বলবে? আগুনটা তো জ্বলতে হচ্ছে। আগুন জ্বলার জন্য তো আপনার অনুকূল পরিবেশ থাকতে হয়েছে। ভেজা কাঠের মধ্যে আপনি যতই ঘি ঢালে, আগুন জ্বলবে? জ্বলবে না। কাঠ শুকাই গেছিল, মানুষ বিরক্ত হয়ে গেছিল, মানুষ ক্ষুব্ধ হয়ে গেছিল। আচ্ছা, যে মনে করেন আপনার ফ্যামিলি থেকে আপনি নামছেন, আপনার বাচ্চাকে নিয়ে বলতে আপনি নামছেন, শিশু বাচ্চাকে নিয়ে, আপনাকে আমেরিকা রিকোয়েস্ট করছিল ভাই তুমি নামো? রিকোয়েস্ট করে নাই, আপনি নামছিলেন, আপনার আপনার অন্তর্গত জ্বালা থেকে আপনি নামছিলেন। হিসাবটা এভাবে, যে বাস্তবতা থাকতে হয় না, সেই বাস্তবতা সরকার তৈরি করে। সরকার যে যাদের সরকার, তাদের সঙ্গে সরকারের ব্যবহার এতটাই নেতিবাচক হতে থাকে, এতটাই বিরক্তিকর হতে থাকে, এক পর্যায়ে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। যখন ক্ষিপ্ত হয়ে যায়, তখন ওইখানে কিন্তু একটু ঘি ঢাললে আগুন ধরে যায়, একটু স্পার্ক করলে আগুন ধরে যায়। হয়তো এটুকু তারা করে, কিন্তু তারাই হাতে ধরে সরাই দেয়। এরকম ঘটনাও ঘটে, ঘটনা তা না, এরকম ঘটনাও ঘটে, যেমন মিশরে ঘটছে। মিশরে তো একটা ইলেকট্রিক, আপনি পছন্দ করেন না করেন, মুসলিম ব্রাদারহুড যেটা ছিল, মুসলিম ব্রাদারহুড কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু ওরা তো ইলেকটেড গভর্নমেন্ট ছিল, ওদেরকে তো সরাই দিয়ে সিসি ক্যামেরাতে আমেরিকা বসাইছিলেন ভাই, এটা তো আমরা সবাই দেখছি চোখের সামনে। এগুলি একভাবে ঘটে। কিন্তু যখন গণ আন্দোলন হয়, গণ আন্দোলনকে একদম আন্ডারমাইন করেন না ভাই। জনগণের শক্তি অনেক বিরাট শক্তি, অনেক অবশ্যই। বিরাট শক্তি জনগণের শক্তি। না,
সব ঠিক আছে, তাহলে আমরা জামাতের হিসাবটা কিভাবে মিলাবো? জামাতের যে আহ, সংখ্যা ভোটের, আহ, সেটি বেড়ে হয়তো দ্বিগুণ হয়েছে, মানে 4-5% থেকে 7-8-10-12 পর্যন্ত হলো, কিন্তু বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বিএনপির সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে এবং বিশাল একটা শক্তি সঞ্চয় করেছে জামাত। আমি আপনার সঙ্গে অবশ্যই একমত যে ভোট তো মানুষই দেবে, কিন্তু মানুষের চিন্তার জগতে আঘাত করা বা তাদের মানসিক জগতে প্রভাব বিস্তার করা, এই যে মেকানিজমের একটা বিষয়, একটা পরিবেশ তৈরি করা, আপনি যেই পরিবেশের কথা বলছেন, বহির্বিশ্ব একটা পরিবেশ হয়তো তৈরি করতে পারে, মানে সেই পরিবেশের মধ্যে দিয়ে কি জামাত এখন বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, নাকি সেখানেও তাদের নিজস্ব শক্তি? আমার আমার না এটা মনে হয় না, মনে হয় না কেন জানেন আমি বলি আপনাকে। জামাত মানে বাংলাদেশের ভোটের হিসাবটা এখনো আগের মতোই আছে, এখনো আগের মতোই আছে। ওই যে 30-32, 30-32 দুই দলের জন্য, এই দলের 30-32, এই দলের 30-35 এরকম হতে পারে, এর বেশি কিছু না। আর সেটা বিএনপি জামাতের ভোট, হ্যাঁ, সেটা বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে 30-32, জি 35। আমি বিএনপি আওয়ামী কথা বলছি। এর বাইরে আপনার জামাতের ভোট আছে মনে করেন 5-7%, এখন এই মুহূর্তে অথবা 10% ধরলাম। যদি 10% ভোট নিয়ে আপনি 30%-এর সঙ্গে ফাইট হয় না। কিন্তু এখন হচ্ছে কেন, আরেকটা 30%-এর একটা মানে আওয়ামী লীগের ভোটে আরো চুপ হয়ে আছে, এদেরকে আপনি দলের উপর রাখছেন। এই জন্য সরকার রাখতেছে, জামাতের গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে, নানাভাবে তারা রাখতেছে। কিন্তু এই 30-32% যেটা আওয়ামী লীগের ভোটটা আছে, জামাত আশা করতেছে এই ভোটটা তাদের দিকে আসতে পারে। যদি আসে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, আর যদি না আসে হবে না, কিছুই হবে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা স্বচ্ছ প্রক্রিয়া ভোট হচ্ছে, আপনি আশাবাদী? আমি এটা নিয়ে বুঝতে পারি, আমি কনফিউজ এর কারণে ইলেকশন কমিশনের ভাবধারা আমার কাছে পছন্দ না। দেখেন, ইলেকশন কমিশন যে সমস্ত কাজকর্ম করছেন, আমার এটা মানে আমার কাছে কেমন যেন লাগে। যেমন তারা একটা নতুন নিয়ম করছেন যে যারা নির্বাচন স্বতন্ত্র করবে তাদের বিরুদ্ধে যদি কোনো মানে অভিযোগ ওঠে যে তারা মানে আপনার মানে নিষিদ্ধ দলের সদস্য ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, তারা তারা ইলেকশন করতে পারবে না। এটা কোনো কথা হইলো ভাই? এটা কি ধরনের একটা নিয়ম তারা করতেছে, আমি তো কিছু বুঝি না। তো সে বললাম করি না। আচ্ছা, যে লোকটাকে আওয়ামী লীগ করতেন বিএনপিতে জয়েন করছে, তার জন্য কি এটা প্রযোজ্য বলেন? এখন এক সময় আওয়ামী লীগকে এখন তো নিষিদ্ধ দল তো না, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না। তাহলে এই সমস্ত কথাবার্তা ইলেকশন কমিশন নতুন ঘটা করে বলে কেন? বলে এই কারণে যাতে নাকি আওয়ামী লীগে কেউ দাঁড়াইলে পরে তার বিরুদ্ধে, অথবা যদি স্বতন্ত্র দাঁড়ায় তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা যায়, ওই অভিযোগ দায়েরের মাধ্যমে আওয়ামী লীগকে বাদ দিবে। তো এটা তো ভাই কোনো মানে এদের কাজটা আমার পছন্দ হচ্ছে না। আবার ধরেন ইলেকশন কমিশন তারা এখন সমস্ত প্রশাসনের দায়িত্ব তাদের হাতে, তাহলে তাদের তো সবকিছু ঠিকঠাক করে দিছে। গভর্নমেন্ট তো তাদেরকে ডিসি চেঞ্জ করে দিচ্ছে, এসপি চেঞ্জ করছে, থানার ওসি পর্যন্ত চেঞ্জ করছে, চেঞ্জ টেঞ্জ করে এখন বলে তুমি খেলো। তাহলে তো হলো না রে ভাই। তাহলে দায়টা কার উপরে যাবে? যখন ইলেকশনটা যদি খারাপ হয় আমরা কি বলবো ইলেকশন কমিশনের দায়? ইলেকশন কমিশন আমরা তো কিছু করার নাই, প্রশাসন তো আগে সব ঠিকঠাক করে দিছে। ইলেকশন কমিশনের উচিত হবে সমস্ত ডিসি এসপি ওসি সবগুলি আবার নতুন করে চেঞ্জ করা, রিসাফল করা, করার পর তারপর ইলেকশন করা। তখন আমরা ইলেকশন কমিশনকে দায় দিতে পারবো। এখন এ দিবে ওর দিকে, ও দিবে ওর দিকে। আর নির্বাচন কিভাবে হবে এটা আমি আগেও বলেছি, এখনো বলি, এই নির্বাচনে তারা আওয়ামী লীগকে থাকতে দিচ্ছে না। বাট আনফর্চুনেট অথবা ফর্চুনেট যাই বলেন না কেন, আমি জানি না আপনি কি বলবেন, যাই বলেন না কেন, এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাবো না, কাউকে যেতেও দেবো না, সেটা গভর্নমেন্টের জন্য একটা বিব্রত, ইলেকশন খারাপ হবে। আওয়ামী লীগ যদি বলে আমি সব ভোট অমুক জায়গায় দিয়ে দেবো, তাও দেখবেন ইলেকশনের রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। আবার আওয়ামী লীগ যদি বলে আমরা ভোটই দিতে যাবো না, তখন দেখা যাবে